আজকের যে প্যাসেজ সেটার দেখেন কোনো টাইটেল নাই। যখনই কোনো প্যাসেজের কোনো টাইটেল না থাকে তার মানে বোঝা যায় যে শেষে একটা কোয়েশ্চেন থাকবে যেখানে আমাকে চুজ করতে বলবে যে এই প্যাসেজের বেস্ট টাইটেলটা কী হতে পারে। এবং আমাদের এখানে আসলেই একটা কোয়েশ্চেন আছে যেখানে কোয়েশ্চেন নাম্বার 40 এখানে লেখা যে চুজ দি হোয়াট উড বি দি বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ। সো এই প্যাসেজের টাইটেলটা আমাদের বের করতে হবে আসলে পুরো প্যাসেজ পড়ার পর। তো ঠিক আছে, আমাদের আজকের প্যাসেজটা পড়ি, আমরা এই প্যাসেজ পড়া শেষ করে এটা রিলেটেড একটা ভিডিও দেখব। Chelsea Rochman, an ecologist at the University of California, Davis, has been trying to answer a dismal question: is everything terrible or are things just very, very bad? চেলসি রচম্যান, উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একজন ইকোলজিস্ট। উনি একটা কোয়েশ্চেনের জবাব খোঁজার চেষ্টা করছেন, ট্রাইং টু অ্যান্সার আ ডিসমাল কোয়েশ্চেন: ইজ এভরিথিং টেরিবল অর আর থিংস জাস্ট ভেরি ভেরি ব্যাড। তো এই কোয়েশ্চেনটার মাহাত্ম্যটা কি আমরা প্যাসেজটা পড়লে বুঝতে পারবো। সেটা হচ্ছে, রচম্যান ইজ আ মেম্বার অফ দি ন্যাশনাল সেন্টার ফর ইকোলজিক্যাল অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস মেরিন ডেব্রি ওয়ার্কিং গ্রুপ, a collection of scientists who study, among other things, the growing problem of marine debris, also known as ocean trash. রচম্যান হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর ইকোলজিক্যাল অ্যানালিসিস এবং সিনথেসিস, এইটার মেরিন ডেব্রির যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই সায়েন্টিস্ট, আ কালেকশন অফ সায়েন্টিস্টস হু স্টাডি অ্যামাং আদার থিংস দ্য গ্রোয়িং প্রবলেম অফ মেরিন ডেব্রি নিয়ে যারা কাজ করে এই গ্রুপের রচম্যানও একজন সদস্য। মেরিন ডেব্রি আপনারা অনেকেই জানেন, এই যে সমুদ্রের মধ্যে আমরা যে প্লাস্টিক পড়ে থাকতে দেখি বা বিভিন্ন ময়লা লিটার পড়ে থাকতে দেখি, এগুলোকে সাধারণত মেরিন ডেব্রি বলে। আচ্ছা, তো plenty of studies have sounded alarm bells about the state of marine debris. In a recent paper published in the journal Ecology, Rochman and her colleagues set out to determine how many of those perceived risks are real. তো ওই মেরিন ডেব্রি নিয়ে অনেক প্লেন্টি অফ স্টাডিজ হ্যাভ সাউন্ডেড অ্যালার্ম বেলস, অনেক স্টাডি, অনেক সতর্ক সংকেত জারি করেছে অ্যাবাউট দ্য স্টেট অফ মেরিন ডেব্রি এটা নিয়ে। যেমন ইন আ রিসেন্ট পেপার পাবলিশড ইন দি জার্নাল ইকোলজি, রচম্যান অ্যান্ড হার কলিগস সেট আউট টু ডিটারমাইন হাউ মেনি দোজ পারসিভড রিস্কস আর রিয়েল। এই যে এত স্টাডি হয়েছে মেরিন ডেব্রি নিয়ে এবং এটার ভয়াবহ প্রভাব নিয়ে, তো এই রচম্যান এবং তার কলিগরা এইবার বের করতে চাচ্ছেন এতদিন যা স্টাডি হয়েছে সেই স্টাডিগুলোতে যেই থ্রেট বা যেই ঝুঁকির কথা বলা হচ্ছে সেগুলোকে আসলে রিয়েল নাকি না, আসলে সেগুলোকে আসলে সত্যি নাকি না, এটা হচ্ছে তাদের একটা উদ্দেশ্য। এখন আসেন, আমরা যেহেতু পড়তে পুরাটা পড়ে কোয়েশ্চেন অ্যান্সারে গেলে অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা ভুলে যায় কি পড়ছি, তো আমরা সাথে সাথেই অ্যান্সার দিয়ে দিই। যেমন আমাদের কোয়েশ্চেন নাম্বার 27, ট্রু ফলস নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেনে দেখেন এখানে 27 নম্বর কোয়েশ্চেনে বলছে, রচম্যান অ্যান্ড হার কলিগস ওয়ার দ্য ফার্স্ট পিপল টু রিসার্চ দ্য প্রবলেম অফ মেরিন ডেব্রিজ। তো এটা কি ট্রু ফলস নাকি নট গিভেন আমাকে একটু বলেন। এই প্যারাগ্রাফে অ্যান্সার আছে, দ্বিতীয় প্যারাগ্রাফ যেটা আমরা পড়লাম। কোয়েশ্চেন নাম্বার 27 এর জবাব চাই।
মোহাম্মদ আজহারুল ইসলাম জবাব দিয়েছেন, প্রীতম হাসান জবাব দিয়েছেন। আজহারুল ইসলাম ভালো করে আরেকবার একটু পড়ে আমাকে জবাবটা দেন। আচ্ছা, প্রীতম হাসান যে জবাবটা দিয়েছেন সেটা অ্যাবসলিউটলি রাইট, এবং আমাদের স্বভাব মতো আমরা বলছিলাম শুধু অ্যান্সার না দিয়ে আমাদেরকে যুক্তিটাও দেখাতে যে কেন এটার অ্যান্সার এটা হলো। তো প্রীতম হাসান ঠিকই বলেছেন যে প্লেন্টি অফ স্টাডিজ হ্যাপেন বিফোর, এখানে বলাই আছে যে প্লেন্টি অফ স্টাডিজ হ্যাভ সাউন্ডেড অ্যালার্ম বেলস অ্যাবাউট দ্য স্টেট অফ মেরিন ডেব্রিজ, এগুলোর কি আশয় বিষয় মেরিন ডেব্রি নিয়ে। তো এটা আগেও হয়েছে, এটা রচম্যান এবং হার কলিগ প্রথম না যে তারা এই ব্যাপারে রিসার্চ করছে। তো প্রীতম হাসান আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা, তারপর often Rochman says scientists will end a paper by speculating about the broader impacts of what they have found. For example, a study could show that certain seabirds eat plastic bags and go on to warn that whole bird populations are at risk of dying out. খেয়াল করেন উনি কিন্তু প্রথমেই একটা প্রশ্নের জবাব খুঁজছেন, ইজ এভরিথিং টেরিবল অর আর থিংস জাস্ট ভেরি ভেরি ব্যাড। মানে সব কিছুই কি খারাপ নাকি, নাকি কিছু কিছু মানে কিছু জিনিস খুবই খারাপ পর্যায়ে আছে এই জিনিসটার, নাকি সব কিছুই খারাপ, নাকি সব কিছু খারাপ না কিছু কিছু জিনিস খারাপ, সেই জিনিসটা উনি খোঁজার চেষ্টা করছেন। তো ওনাদের একটা উদ্দেশ্য ছিল কি, ওনাদের উদ্দেশ্য ছিল যে যেই সব পেপার এই মেরিন ডেব্রি নিয়ে কাজ করছে, এগুলোর অপকারিতা নিয়ে, ইম্প্যাক্ট নিয়ে, ডেঞ্জার্স নিয়ে কাজ করছে, সেই পেপারগুলো নিয়ে গবেষণা করা, যে এই এই যে পেপারগুলো সাজেস্ট করছে যে এটা অনেক বিপদ আনতেছে, এটা করতেছে সেটা করতেছে, তো সেগুলো কতটা রিয়েল সেটা দেখার চেষ্টা করতেছে। তো রচম্যান বলছে যে সায়েন্টিস্টস উইল অফেন এন্ড দ্য পেপার বাই স্পেকুলেটিং অ্যাবাউট দ্য ব্রডার ইম্প্যাক্টস অফ হোয়াট দে হ্যাভ ফাউন্ড। মনে করেন কোনো একটা রিসার্চ পেপারে যে রিসার্চার সে কোনো একটা বিষয় নিয়ে একটা রিসার্চ করেছে, তো রিসার্চে ধরেন খুব পপুলেশনটা, তার স্যাম্পল সাইজটা ছিল খুব ছোট, তো সেই ছোট স্যাম্পল সাইজটার উপর ভিত্তি করে সে দেখা যায় অনেক সময় স্পেকুলেট করে বা একটা থিওরি দিয়ে দেয় যে এটা একটা হোল ওয়াইড পপুলেশনের জন্য এটা সত্যি। তো উনি উদাহরণ দিচ্ছেন, আ স্টাডি কুড শো দ্যাট সার্টেন সি বার্ডস ইট প্লাস্টিক ব্যাগস অ্যান্ড গো অন টু ওয়ার্ন দ্যাট হোল বার্ড পপুলেশনস আর অ্যাট রিস্ক অফ ডাইং আউট। তো যেমন একটা স্টাডি দেখাতে পারে, উনি বলছেন যে দেখা গেল কিছু কিছু সি বার্ড প্লাস্টিক ব্যাগ খেয়ে ফেলে, তো ওইটার ভিত্তিতে দেখা গেল সেই রিসার্চার তার রিসার্চ পেপারে কনক্লুশন টানলেন যে হোল বার্ড পপুলেশন, পুরা পাখির যে জাতি স্পেসিস, তারা সবাই আর অ্যাট আ রিস্ক অফ ডাইং আউট, তারা সবাই এখন এক্সটিংক্ট হয়ে যাবে বা মরে যাবে। তো এইটা উনি বলছেন, বাট দ্য ট্রুথ ওয়াজ দ্যাট নোবডি হ্যাড ইয়েট টেস্টেড দোজ পারসিভড থ্রেটস। কিন্তু সত্যি কথা হলো যে এই যে রিসার্চ পেপারগুলোতে বলা হচ্ছে যে ব্রডার ইম্প্যাক্ট বা ওয়াইডেন ইম্প্যাক্ট নিয়ে কথা বলা হচ্ছে, এই পারসিভ থ্রেটগুলো আসলে এগুলো তো ধারণা করা হয়েছে যে এই থ্রেটগুলো হবে, কিন্তু এটার কোনো টেস্ট হয় নাই। নোবডি হ্যাড ইয়েট টেস্টেড দোজ পারসিভ থ্রেটস, দেয়ার ওয়াজন্ট আ লট অফ ইনফরমেশন ছিল না এগুলো টেস্ট করার জন্য। তো ওই পেপারগুলো ওনারা যে রচমান এবং তার কলিগ যে পড়াশোনা করছেন এগুলো নিয়ে, তারা এখান থেকে এইটা একটা কথা বললেন। এখন আসেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 28। 28 এবং 28-এর অ্যান্সার দেন।
কোয়েশ্চেন নাম্বার 20, আচ্ছা এর আগেরটা আজহারুল ইসলাম বুঝেছেন, চমৎকার। খালেদ কোয়েশ্চেন নাম্বার 28 এর জবাব আরেকবার দেখেন ঠিক করে। আচ্ছা আজহারুল ইসলাম এবং খালেদ আবার জবাব দিয়েছেন ফলস। খেয়াল করেন কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ক্রিয়েচার্স মোস্ট ইন ডেঞ্জার ফ্রম ওশান ট্র্যাশ আর সার্টেন সি বার্ডস। সো এটা ফলস বলছেন যদি বলে থাকেন, তাহলে আপনি এটার সঠিকটা বলতে হবে, যে আপনার এটা বলতে হবে যে তারা মোস্ট ডেঞ্জারে নাই। তো মোস্ট ডেঞ্জারে যে নাই, এটা কোথায় পেয়েছেন? আচ্ছা কোয়েশ্চেনটা আবারও খেয়াল করেন, মনে হয় কনফিউশনে আছেন আমাদের যারা পার্টিসিপেট করছেন। দ্য ক্রিয়েচার্স মোস্ট ইন ডেঞ্জার ফ্রম ওশান ট্র্যাশ আর সার্টেন সি বার্ডস। এই ওশান ট্র্যাশগুলো থেকে সবচেয়ে বেশি ডেঞ্জারে আছে হচ্ছে কিছু সি বার্ডস। এটার অ্যান্সারটা প্রথমত হবে নট গিভেন। এখন দেখেন যে কেন অ্যান্সারটা নট গিভেন হবে, এটা বুঝেন কিনা। অ্যান্সারটা কেন নট গিভেন হবে এইটা বুঝেন কিনা দেখেন। এখানে বলছে দ্য ক্রিয়েচার মোস্ট ইন ডেঞ্জার ফ্রম ওশান ট্র্যাশ আর সার্টেন সি বার্ডস। এই ওশান ট্র্যাশের সবচেয়ে, এই ওশান ট্র্যাশের যে ভয়াবহতা, সেটার সবচেয়ে বেশি ডেঞ্জারে আছে হচ্ছে কিছু কিছু সি বার্ড। এগুলো কোথাও বলা আছে কিনা? হ্যাঁ আজহারুল ইসলাম বুঝেছেন, চমৎকার। তো এখানে এই জন্য নট গিভেন। আচ্ছা এখন আসেন কোয়েশ্চেন নাম্বার 29-এ বলছে দ্য স্টাডিজ রচম্যান হ্যাজ রিভিউড হ্যাভ অলরেডি প্রুভড দ্যাট পপুলেশনস অফ সাম বার্ডস উইল সুন বিকাম এক্সটিংক্ট। এই প্যারাগ্রাফে এটার অ্যান্সার আছে, যে কোয়েশ্চেন হচ্ছে দ্য স্টাডিজ রচম্যান হ্যাজ রিভিউড, যেই স্টাডিগুলো রচম্যান রিভিউ করেছেন,
সেই স্টাডিগুলো হ্যাভ অলরেডি প্রুভড দ্যাট পপুলেশনস অফ সাম বার্ডস উইল সুন বিকাম এক্সটিংক্ট। এইটার অ্যান্সার দেন। যাক, খালেদও বুঝেছেন, চমৎকার। চমৎকার। কোয়েশ্চেন নাম্বার 29 এর অ্যান্সার ফলস বলছেন, বিকজ নোবডি হ্যাড yet tested those perceived threats because there wasn't a lot of information. So এটা absolutely false. চমৎকার। বিকজ এটা প্রুফ করতে পারে, আমরা যখন বলছি যে এটা প্রুফ করে না, মানে এখানে কোয়েশ্চেনে বলছে দ্য স্টাডিজ রচম্যান হ্যাজ রিভিউড হ্যাভ অলরেডি প্রুভড দ্যাট পপুলেশনস অফ সাম বার্ডস উইল সুন বিকাম এক্সটিংক্ট। আমরা ফলস বলছি মানে আমাদের দাবি হচ্ছে আমরা হ্যাজ নট ইয়েট বিন প্রুভড এটা পেয়েছি কোথাও, আর এটা অবশ্যই এখানে ছিল যে এই স্টাডিগুলো দ্য ট্রুথ ওয়াজ দ্যাট নোবডি হ্যাড ইয়েট টেস্টেড দোজ পারসিভ থ্রেটস বিকজ দেয়ার ওয়াজন্ট আ লট অফ ইনফরমেশন। চমৎকার চমৎকার। প্রীতম হাসানও জবাব দিয়েছেন, সুন্দর। আচ্ছা, এরপরের প্যারাগ্রাফটা হলো, প্যারাগ্রাফ দুইটা আছে একসাথে। রচম্যান অ্যান্ড হার কলিগস এক্সামিন্ড more than 100 papers on the impacts of marine debris that were published through 2013. এই যে তাদের কাজটাই তো ছিল, আপনাদের মনে আছে যে তারা যেই সব পেপার এতদিন পাবলিশ হয়েছে সেসব পেপারগুলোকে অ্যানালাইসিস করছে তারা। তো রচম্যান অ্যান্ড হার কলিগস এক্সামিন মোর দ্যান 100 পেপার্স on the impacts of marine debris that were published through 2013. Within each paper, they asked what threats scientists had studied, 366 perceived threats in all, and what they would actually found. তো তারা এই প্রত্যেকটা পেপারে তারা দেখছে যে এই যে সায়েন্টিস্টরা যেসব কাজ করেছে এইসব পেপারে, তো তারা কি ধরনের থ্রেটের কথা বলেছে এবং অ্যাকচুয়ালি কি ধরনের থ্রেট আছে, তাদের কাজ হচ্ছে এইটা বের করা। আপনাদের মনে আছে মনে হয় এখানে প্রথমেই ছিল রচম্যান অ্যান্ড হার কলিগ সেট আউট টু ডিটারমাইন হাউ মেনি অফ দোজ পারসিভড রিস্কস আর রিয়েল। কোন কোন এই যে পেপারগুলোতে যে এখানে এটা হলে রিস্ক হবে, এটা হলে রিস্ক হবে, এটা ঝুঁকিতে আছে, এটা ডেঞ্জারাস, এটা বলছে, তো এগুলো আসলে কোনটা কতগুলো সত্যি সেগুলো তারা জানতে চাচ্ছে। তো রচম্যান এবং তার কলিগরা মিলে মানে মোর দ্যান 100 পেপার তারা গবেষণা করছে। সেসব পেপার ছিল ইম্প্যাক্টস অফ মেরিন ডেব্রিজ এবং 2013 পর্যন্ত, এবং তারা 366টা বিভিন্ন রকম থ্রেড পেয়েছে এবং তারা এটা খুঁজতে চাচ্ছে যে এগুলোর আসলে কোন সবগুলো রিয়েল কিনা। আচ্ছা, এখন কোয়েশ্চেন নাম্বার 30।
প্রীতম হাসান জবাব দিয়েছেন, আশা করি এটা সোজা ছিল, বিকজ হ্যাঁ তারা আসলেই অনেকগুলো পেপার গবেষণা করেছেন ইম্প্যাক্টের উপর এবং তারা কিন্তু 366 এরকম পারসিভ থ্রেটস পেয়েছেন। তাহলে রচম্যান অ্যানালাইজ পেপার্স অন দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ডেঞ্জার কজড বাই ওশান ট্র্যাশ। ওশান ট্র্যাশ দিয়ে দেখেন ইম্প্যাক্টস, একটা হলো ইম্প্যাক্টস অফ মেরিন ডেব্রি, এটা দিয়েও বোঝা যায় যে হান্ড্রেডস অফ পেপার্সে তারা বিভিন্ন ইম্প্যাক্টস নিয়ে কথা বলেছে। আবার এখানে স্পেসিফিক নাম্বারও বলে দিয়েছে, উইদিন ইচ পেপার দে আস্কড হোয়াট থ্রেটস সায়েন্টিস্ট হ্যাড স্টাডিড 366 পারসিভড থ্রেটস ইন অল অ্যান্ড হোয়াট দে উড অ্যাকচুয়ালি ফাউন্ড। সো এটা একদম সহজেই ট্রু। যদি কেউ না বুঝে থাকেন আমাকে জানায়েন, আমরা পরে আলোচনা করবো এটা নিয়ে। আচ্ছা, এবার আসেন, এই যে তারা এত শত পেপার পড়ে ফেললো, এখানে বলছে এই যে তারা 366টা পারসিভ থ্রেট পেল। ইন 83% অফ কেসেস দ্য পারসিভড ডেঞ্জার্স অফ ওশান ট্র্যাশ ওয়্যার প্রুভেন ট্রু। তারা যে এই যে এত কেস পেল এই হান্ড্রেডস অফ পেপারসে, সেটার মধ্যে এই 83% অফ দ্য কেসেস যেই ডেঞ্জার পারসিভ করা হয়েছিল সেগুলো ওয়্যার প্রুভেন ট্রু। In the remaining cases, the working group found the studies had weaknesses in design and content which affected the validity of their conclusions. They lacked a control group, for example, or used faulty statistics. তো 83% তো তারা ঠিকঠাক, তাদের উদ্দেশ্যই ছিল যে যেসব পেপারগুলো এই থ্রেডগুলোর কথা বলছে সেগুলো কি সত্যি নাকি না। তো সেই ক্ষেত্রে তারা 83%-এর ক্ষেত্রে দেখলো যে মোটামুটি এগুলো সবগুলোই সঠিকভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে, বাকি যে 17% সেগুলোর ক্ষেত্রে তারা দেখলো যে এগুলোর কিছু উইকনেস আছে ডিজাইনে, কিছু ফল্টি ডিজাইন আছে, কিংবা কন্টেন্টে কিছু সমস্যা আছে, অথবা তারা উদাহরণস্বরূপ বলছে যে উইচ এফেক্টেড দ্য ভ্যালিডিটি অফ দেয়ার কনক্লুশন। তারা যে এইসব ফল্টি ডিজাইনের ফলে তাদের কনক্লুশনটা আসলে খুব একটা ঠিক হয় নাই, যেমন একটা কন্ট্রোল গ্রুপ হয়তো বা ঠিক মতো তারা নেয় নাই, অথবা ভুল স্ট্যাটিস্টিক্স ইউজ করেছে। তো কোয়েশ্চেন নাম্বার 31 বলে ফেলেন, খুব সোজা, এটা যদি কেউ ভুল করেন তাহলে কিন্তু খুব দুঃখ পাবো। এই যে আজহারুল ইসলাম অলরেডি দুঃখ দিয়ে দিলেন এটার একটা অ্যান্সার দিয়ে। এই 31টা কিন্তু খুবই সোজা, ভালো মতো পড়ে এই প্যারাগ্রাফ থেকে অ্যান্সার দেন। এই যে খালেদ বিন খালেল একদম ঠিক বলেছেন, খালেদ বিন খলিল, যে এটা অ্যাবসলিউটলি ফলস, বিকজ আমাদের শব্দটা উনি কারণটা দেখিয়েছেন, মোস্ট বলা আছে, চমৎকার। এই যে আমরা ঠিকমতো ধরতে পারছি জিনিসগুলো, যে বলেছে মোস্ট অফ দ্য রিসার্চ অ্যানালাইজড বাই রচম্যান অ্যান্ড করিস ওয়ার ব্যাডলি ডিজাইন, অথচ আমাদের এখানে প্যাসেজে স্পষ্ট বলছে যে 83% অফ দ্য কেসেস তারা দেখেছে না, এটা ঠিক আছে, ঠিকভাবেই প্রুফ করেছে, কিন্তু মাত্র 17% কেসেসে, মানে যেটা মোস্ট না, 100-র মধ্যে 83টা পেপারই পেয়েছে ঠিক আছে, কিন্তু 17টা পেপার তারা পেয়েছে যে ওটার মধ্যে হয়তো বা কোনো দুর্বলতা ছিল, এই কারণে কনক্লুশনটা ঠিক হয়নি। তো এটা অ্যাবসলিউটলি ফলস। চমৎকার, কেউ না বুঝলে আবার আমরা পরে আসবো, এখানে জানাই রেখেন কমেন্টে। আচ্ছা, এখন এর পরবর্তীতে বলা হচ্ছে যে স্ট্রাইকিংলি
Rochman says only one well designed study failed to find the effect it was looking for. এই 83 কেসেস 17 কেসেস কী হলো সব বলা হচ্ছে, কিন্তু একটা পেপার উনি পেয়েছেন যেই পেপারটা ডিজাইন মানে এটার পেপারের রিসার্চ মেথোডোলজি খুব সুন্দর ছিল, একদম ডিজাইনটা পারফেক্ট ছিল, কিন্তু যেই জিনিসটা সে বের করতে চাচ্ছিল যে রেজাল্টটা সেই রেজাল্টটা সে বের করতে পারে নাই। এটা হচ্ছে উনি স্ট্রাইকিংলি এই জন্য খুব আশ্চর্যজনকভাবে উনি বলছেন যে অনলি ওয়ান ওয়েল ডিজাইন স্টাডি ফেইলড টু ফাইন্ড দ্য ইফেক্ট ইট ওয়াজ লুকিং ফর। অ্যান ইনভেস্টিগেশন অফ মাসলস ingesting microscopic bits. The plastic moved from the mussels' stomachs to their bloodstreams, scientists found, and stayed there for weeks but didn't seem to stress out the shellfish. Mussels তো জানেন, ওটার বাংলা কী যে বলে ঠিক জানি না। তো এই সামুদ্রিক যেই প্রাণী তার যেটা হয়েছে যে একটা ওয়েল ডিজাইন পেপারটা খুব ওয়েল ডিজাইন ছিল, সেখানে যেই সব প্রাণী ধরেন সামুদ্রিক যেসব প্রাণী আছে তাদের উপরে প্লাস্টিকের একটা এই যে মেরিন ডেব্রি এগুলোর ইফেক্ট হয়তো বা অ্যাসেস করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা পেপারে দেখা গেল এই যে মাসলসদের উপর যারা মাইক্রোস্কোপিক বিটস প্লাস্টিকের একদম ছোট ছোট অনু সদৃশ যেসব প্লাস্টিক তারা খায় সেগুলোর একটা প্রভাব নিয়ে এই গবেষণা চলছিল। তো স্বাভাবিকভাবে এই গবেষণায় আশা করা হচ্ছিল যে বলেছে কি যে ইট ওয়াজ দ্য স্টাডি ফেইল টু ফাইন্ড দ্য ইফেক্ট ইট ওয়াজ লুকিং ফর। স্বাভাবিকভাবেই আমরা প্লাস্টিকের খারাপ দিকই দেখেছি, তো স্বাভাবিকভাবেই মাসলস যখন এই মাইক্রোস্কোপিক বিটসগুলো খাবে প্লাস্টিকের, তাদের শরীরে হয়তো বা ক্ষতি হবে, কিন্তু দেখা গেল দ্য প্লাস্টিক মুভড ফ্রম দ্য মাসলস স্টমাক্স টু দেয়ার ব্লাড স্ট্রিমস এবং বাট ডিড নট সিম টু স্ট্রেস আউট দ্য শেলফিশ। এই মাছকে কোনোভাবেই ওই প্লাস্টিক কোনো বদার করেনি আর কি, মানে কোনো রকমভাবেই এফেক্ট করে নাই। তো এটা একটা খুব আশ্চর্যজনক একটা ফাইন্ডিং ছিল। While mussels may be fine eating trash, though the analysis also gave a clearer picture of the many ways that ocean debris is bothersome. যদিও ওই স্টাডিতে দেখিয়েছিল মাসলস যদি প্লাস্টিক খায় তার কোনো সমস্যা হয় না, কিন্তু অন্যান্য আরও অনেক সুন্দর অ্যানালিসিস ছিল যেখানে তারা একদম ক্লিয়ারলি দেখিয়েছে যে অন্যান্য কী কী উপায়ে ওশান ডেব্রি ইজ বদারসাম মানে ঝামেলার কারণ হতে পারে। তো এখানে এই যে প্রশ্নটা আছে 32 নাম্বার যে প্রশ্ন 32-33 দুইটাই অ্যান্সার দিতে পারবেন।
হ্যাঁ, আর্য জবাব দিয়েছেন অলরেডি। ঠিক 32 দুইটা জবাবই ঠিক দিয়েছেন, চমৎকার। একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে নট গিভেন। ছোট্ট করে বলে দিই, এখানে 32টা ট্রু কেন বললাম। ওয়ান স্টাডি এক্সামিনড বাই রচম্যান ওয়াজ এক্সপেক্টিং টু ফাইন্ড দ্যাট মাসলস ওয়ার হার্মড বাই ইটিং প্লাস্টিক, এটা ট্রু বললাম। দেখেন এখানে বলেছে স্ট্রাইকিংলি রচম্যান says only one well designed study failed to find the effect it was looking for. কি লুকিং ফর, কি ফেল করলো, এটা আমরা পরবর্তীতে পড়ে বুঝতে পারি যে অ্যান ইনভেস্টিগেশন অফ মাসলস ইনজেস্টিং মাইক্রোস্কোপিক bits. The plastic moved from the mussel stomachs of their bloodstream but didn't seem to stress out the shellfish. তো এই ওরা এক্সপেক্ট করছিল যে এটা অবশ্যই তাদের কোনো না কোনো খারাপ প্রভাব পড়বে, কিন্তু আসলে পড়ে নাই। তো এই জন্য আমরা এটাকে 32 নম্বরটাকে বললাম যে হ্যাঁ, ওয়ান স্টাডি এক্সামিনড বাই রচম্যান ওয়াজ এক্সপেক্টিং টু ফাইন্ড দ্যাট মাসলস ওয়ার হার্মড বাই ইটিং প্লাস্টিক, কিন্তু আসলে পায় নাই, এই জন্য এটা ট্রু বললাম। আর এখানে আমরা এই দুইটা প্যারাগ্রাফ পড়ে মাসলসের ব্যাপারে যা কথা এসছে তার থেকে আমরা এই ধরনের কোনো কথা পাই না যে সাম মাসলস চুজ টু ইট প্লাস্টিক ইন প্রেফারেন্স টু দেয়ার ন্যাচারাল ডায়েট, তারা প্লাস্টিকই তাদের ন্যাচারাল ডায়েট এই জন্য তারা খায়, এরকম কোনো কথা আমরা পাই না। আচ্ছা, চমৎকার। এখন আমাদের কোয়েশ্চেন চলে এসছে হলো সেন্টেন্স কমপ্লিশন। একটা ওয়ার্ড নিতে হবে, ওয়ান ওয়ার্ড অনলি। আমরা এরপরে পড়ি। আচ্ছা, within the studies they looked at, most of the proven threats came from plastic debris rather than other materials like metal or wood. Most of the dangers also involved large pieces of debris, animals getting entangled in trash for example, or eating it or severely injuring themselves. তারা এই যে স্টাডিগুলো তারা গবেষণা করছে সেটার মধ্যে দেখা গেল তারা পেল যে মোস্ট অফ দি প্রুভেন থ্রেটস কেম ফ্রম প্লাস্টিক ডেব্রি। এই যে সমুদ্রের মধ্যে যত আপনারা আবর্জনা দেখেন তার মধ্যে প্লাস্টিকগুলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস, রাদার দ্যান আদার ম্যাটেরিয়ালস লাইক মেটাল অর উড। এই মেটাল অর উডের থেকে প্লাস্টিকটা বেশি সমস্যা করতেছে। কেন? মোস্ট অফ দি ডেঞ্জার্স অলসো ইনভলভড লার্জ পিসেস অফ ডেব্রিজ। অনেকগুলো ডেঞ্জার ছিল, অনেক বড় বড় পিসেস অফ ডেব্রি, এগুলো নিয়েও এই বড় বড় ময়লার দলা নিয়েও সমস্যা ছিল। অ্যানিমালস গেটিং এনট্যাঙ্গলড ইন ট্র্যাশ, মনে করেন অ্যানিম্যালের গায়ে ওই ট্র্যাশ প্যাঁচায় গেল, অথবা অর ইটিং ইট, মনে করেন ওই ধরনের কোনো একটা কিছু খেয়ে ফেললো প্লাস্টিক, সেটা আর হজম করতে পারতেছে না। অ্যান্ড সিভিয়ারলি ইনজুরিং দেমসেলভস, অথবা ওই প্লাস্টিকের সাথে লেগে কোনো একটা বড় বড় প্লাস্টিক, ওই যে লার্জ পিস অফ ডেব্রিজ, এগুলোতে সাথে তারা ধাক্কা টাক্কা লেগে ইনজুরি করে ফেললো। তো এই প্যারাগ্রাফটা থেকে আমরা এখানে যে শূন্যস্থান পূরণ পাচ্ছিলাম সেন্টেন্স কমপ্লিশন, তো এই সেন্টেন্স কমপ্লিশনটা হলো ফাইন্ডিংস রিলেটেড টু মেরিন ডেব্রিজ। এই যে এখন তারা কিন্তু ফাইন্ডিংয়ে চলে যাচ্ছে, যে তারা এতক্ষণ রিসার্চ করে কী কী পেলো। তো এখানে বলছে স্টাডিজ অফ মেরিন ডেব্রিজ ফাউন্ড দ্য বিগেস্ট থ্রেটস ওয়্যার প্লাস্টিক নট মেটাল ওয়ার উড। এই যে তারা এখানে পেয়েছে যে প্রুভেন থ্রেটস কেম ফ্রম প্লাস্টিক রাদার দ্যান আদার ম্যাটেরিয়ালস লাইক মেটাল অর উড। আরেকটা বলছে বিটস অফ ডেব্রিজ দ্যাট ওয়্যার ড্যাশ হার্মফুল টু অ্যানিমালস। এই 34 কী হবে?
আচ্ছা, আজহারুল ইসলাম জবাব দিয়েছেন 34-এ। 35-এর জবাব এখনও চাই নাই, বিকজ ওটা আমরা এখনও পড়ি নাই। হ্যাঁ, এটা ঠিক, 34-এর জবাবটা ঠিক দিয়েছেন, সেটা হলো লার্জ। Bits of debris that were large harmful to animals, এখানে বলা আছে most of the dangers also involved large pieces of debris, animals getting entangled in trash for example, or eating it or severely injuring themselves. আচ্ছা, 35-এর জন্য দেখেন আমাদের যেটা পড়তে হবে সেটা হলো এই প্যারাগ্রাফটা। এখানে বলছে but a lot of ocean debris is microplastic or pieces smaller than 5 millimeters. These may be ingredients used in cosmetics or toiletries, fiber shed by synthetic clothing in the wash, or eroded remnants of larger debris. অনেক ডেব্রি আছে যেগুলো মাইক্রোপ্লাস্টিক, এমনকি 5 মিলিমিটারের থেকেও ছোট। এইগুলো যেমন কসমেটিকে থাকতে পারে, টয়লেট্রিজ থাকতে পারে, যেমন আমরা অনেক সময় আমরা টুথপেস্ট ব্যবহার করে দেখবেন, ওই টুথপেস্টের মধ্যেও ছোটো ছোটো প্লাস্টিক বিটস থাকতে পারে। ওইগুলো হয়তো আমাদের দাঁত পরিষ্কারের জন্য ভালো, কিন্তু ওই জিনিসগুলো আপনার বা সিনথেটিক ক্লোদিং ইন ওয়াশ এইটার মধ্যেও এই যে ফাইবার শেডগুলো থাকে সেগুলো, অথবা এরোডেড রেমনেন্টস অফ লার্জার ডেব্রি, মনে করেন কোনো একটা বড় ময়লার ইরোশন আমরা বলি না, যে মাটি ক্ষয়ে যাওয়া, তো ওইখান থেকে বড় ময়লা ক্ষয়ে হয়তো বা একটা ছোটো ছোটো পার্টিকেলে রূপ নিয়েছে, তো এখান থেকেও অনেক বিপদ আসতে পারে। Compared to the number of studies investigating large-scale debris, Rochman's group found little research on the effects of these tiny bits. কিন্তু উনাদের রিসার্চে পাওয়া গেল যে এই লার্জ ডেব্রি নিয়ে তো অনেক পড়াশোনা হয়েছে, অনেক পেপার বের হয়েছে, কিন্তু এইসব ছোট্ট ছোট্ট মাইক্রোস্কোপিক ডেব্রি নিয়ে কিন্তু তেমন একটা পেপার রিসার্চ হয় নাই। There are a lot of open questions still for microplastic, Rochman says, though she notes that more papers on the subject have been published since 2013, the cutoff point for the group's analysis. তো আপনার মনে আছে নাকি প্রথমে তারা যে রিসার্চগুলো করছিল এখানে বলেছিল যে Rochman and her colleagues examined more than 100 papers on the impacts of marine debris that were published through 2013. 2013 পর্যন্ত তাদের রিসার্চের যেসব পেপার পাবলিশ হয়েছে তারা সেগুলো নিয়ে রিসার্চ করছিল, কিন্তু সেই হিসাবে ওনারা বলছেন যে Rochman group found little research on the effects of these tiny bits. There are a lot of open questions still for microplastic. তারপর বলছে though she notes that more papers on the subject have been published since 2013, the cutoff point for the group study. 2013 এর পরে কিছু পেপার আরও পাবলিশ হয়েছে, কিন্তু 2013 পর্যন্তই আসলে তাদের এই রিসার্চের কাট অফ পয়েন্ট ছিল। তো যাই হোক, এখন আপনারা এই 35-এর জবাব এখন দিতে পারবেন। হ্যাঁ, ঠিক বলেছেন, এটার অ্যান্সারটা মাইক্রোপ্লাস্টিক। এটার উপর এই মাইক্রোপ্লাস্টিক ফর এক্সাম্পল দিয়ে বলেছে ফ্রম সিনথেটিক ফাইবার্স, এটা হচ্ছে এই ইয়ে থেকে আসে, বিভিন্ন জায়গায়, যেমন টয়লেট্রিজ, কসমেটিক্স, ফাইবার্স শেড বাই সিনথেটিক ক্লোদিং ইন ওয়াশ অর ইরোডেড রেমন্যান্টস অফ লার্জার ডেব্রিজ, এগুলো থেকে আসে। আচ্ছা, চমৎকার। এখন এরপরে দেখি কি বলেছে। এরপর বলছে there are also, she adds, a lot of open questions about the ways that ocean debris can lead to sea creature death.
Many studies have looked at how plastic affects an individual animal or that animal's tissue or cells rather than whole populations. And in the lab, scientists often use higher concentrations of plastic than what's really in the ocean. None of that tells us how many birds or fish or sea turtles could die from plastic pollution, or how deaths in one species could affect that animal's predators or the rest of the ecosystem. উনি এবার সমস্যাগুলোর কথা বলছেন, ড্রব্যাক নিয়ে কথা বলছেন, যে there are also a lot of open questions about the ways that ocean debris can lead to sea creature death. কিভাবে এই ওশন ডেব্রিগুলো এই সামুদ্রিক প্রাণীগুলোর মৃত্যুর কারণ হয়, এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন আছে. Many studies have looked at how plastic affects an individual animal or that animal's tissue or cells rather than whole population. যেমন অনেক স্টাডি কোনো একটা পার্টিকুলার প্রাণীকে নিয়ে গবেষণা করেছে যে ওই প্লাস্টিক ওই প্রাণীর দেহে কিভাবে সমস্যা তৈরি করেছে, কিন্তু পুরা হোল পপুলেশন ওই প্রাণীকুলের যত সদস্য আছে তাদের সবাইকে নিয়ে গবেষণাটা হয় নাই. অ্যান্ড ইন দ্য ল্যাব সায়েন্টিস্টস অফেন ইউজ হায়ার কনসেন্ট্রেশনস অফ প্লাস্টিক দ্যান হোয়াটস রিয়েলি ইন দ্য ওশান. এটার এই কোয়েশ্চেনগুলো কেন আসতেছে, বিকজ ওপেন কোয়েশ্চেন কেন আছে, বিকজ একটা তো হলো কোনো একটা পার্টিকুলার পশুকে নিয়ে সামুদ্রিক প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে, হোল পপুলেশন নিয়ে হয় নাই. অথবা সায়েন্টিস্টরা যখন ল্যাবে গবেষণা করেছে তখন তারা পানির মধ্যে যেই প্লাস্টিকের কনসেন্ট্রেশনটা ইউজ করেছে সেটা হয়তো বা অনেক বেশি ছিল, সমুদ্রে আসলে এত বেশি প্লাস্টিক নাই, তাহলেও সঠিক রেজাল্ট পাওয়া যাচ্ছে না. None of that tells us how many birds or fish or sea turtles could die from plastic pollution. এগুলো থেকে আসলে আমরা বুঝতে পারতেছি না, কোনো স্টাডি বা কোনো ল্যাবের রিসার্চ থেকে আমরা বুঝতে পারতেছি না যে আসলে কতগুলো বার্ড অর ফিশ অর সি টার্টলস মারা যাবে প্লাস্টিক পলিউশন থেকে, or how deaths in one species could affect that animal's predators. মানে মনে করেন একটা সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে, ওই সামুদ্রিক প্রাণী খেয়ে হয়তো বা আরেকটা প্রাণী বেঁচে থাকতো, তো এই সামুদ্রিক প্রাণীটা মারা গেলে যেই প্রাণীটা এই প্রাণীটাকে খেয়ে বেঁচে থাকতো সেই প্রাণীটার কি হবে, মানে এই যে ইকোসিস্টেম, মানে এই ইকোসিস্টেমের কি হবে এগুলো নিয়ে আমরা ঠিকমতো বুঝতে পারছি না. তো এখানে এই 36, 37, 38 এই সবগুলোর অ্যান্সারই আমার মনে হয় পেয়ে যাবেন এই প্যারাগ্রাফ থেকে. পপুলেশন বা পপুলেশনস দিলেও হবে, বিকজ প্যাসেজে পপুলেশন শব্দ ব্যবহার করেছে. তারপরে 37-এর অ্যান্সার কি?
37 হায়ার বলছেন, দি হায়ার অফ প্লাস্টিক ইউজ কি হয়? মানে আপনি ঠিক জায়গায় ধরেছেন, প্যাসেজের ঠিক জায়গায় আছেন, কিন্তু শব্দটা খালি ভুল ধরেছেন। হ্যাঁ, এটা হলো কনসেন্ট্রেশন। চমৎকার। অথবা এস দিতে পারেন এখানে, যেহেতু প্যাসেজে এস আছে। কখনো কখনো আমরা বলেছি সিঙ্গুলার প্লুরাল ম্যাটার করে, কখনো কখনো করে না, সেটা সেন্টেন্সের দেখে বুঝতে হবে। 37 হায়ার কনসেন্ট্রেশনস বলছেন খালেদ, হয়তো আপনি ইনস্ট্রাকশনটা খেয়াল করেন নাই, এখানে ওয়ান ওয়ার্ড বলেছিল, অসুবিধা নেই, কনসেন্ট্রেশন হবে আর কি। আর হ্যাঁ, 38-এর অ্যান্সার ঠিক, 38-এর অ্যান্সার প্রেডেটার্স। তো আমি একটু 1 মিনিট আপনাদের সময় দিই, দেখেন এই অ্যান্সারটা বুঝেন কি না। এই যে অ্যান্সার 3টা আমরা দিলাম, এই প্যারাগ্রাফই আছে, একটা প্যারাগ্রাফই আছে, সো একটু দেখে নেন বুঝেন কি না। কেউ না বুঝলে আমাকে একটু জানান। 1 মিনিট দিলাম। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এখন শেষ প্যারাগ্রাফ, না শেষ না তো, এখানে বলছে we need to be asking more ecologically relevant questions. Rochman says, usually scientists don't know exactly how disasters such as a tanker accidentally spilling its whole cargo of oil and polluting huge areas of the ocean will affect the environment until after they have happened. তো উনি বলছেন যে উই নিড টু বি আস্কিং মোর ইকোলজিক্যালি রেলেভেন্ট কোয়েশ্চেন্স। যেমন উনি বলছেন যে ইউজুয়ালি সায়েন্টিস্ট ডোন্ট নো এক্স্যাক্টলি হাউ ডিজাস্টার্স such as a tanker accidentally spilling its whole cargo of oil and polluting huge areas of the ocean will affect the environment until after they have happened. যেমন সায়েন্টিস্টরা সাধারণত জানেন না, মনে করেন একটা ট্যাঙ্কার, ওই যে আমাদের তেলের ট্যাঙ্ক নিয়ে বিশাল যে গাড়িগুলো যায়, ওই পুরো একটা কার্গো অ্যাক্সিডেন্টালি ধরেন একটা সমুদ্রের মধ্যে ডুবে গেছে, বা তার সমস্ত তেল সমুদ্রের মধ্যে চলে গেছে, তাহলে এই যে হিউজ এরিয়া যে কন্টামিনেশন হলো, তাহলে এইটার প্রভাবটা কি হবে এটা সায়েন্টিস্টরা জানে না, কারণ এটা এখনো হয় নাই। যদি কখনো হয়, সেটা হইলে পরে সায়েন্টিস্টরা গবেষণা করে সেটা দেখবে।
তো এটা একটা ব্যাপার। তো বলছে we don't ask the right questions early though, she says, but if ecologists can understand how the slow moving effect of ocean trash is damaging ecosystems, they might be able to prevent things from getting worse. তো এই জন্যই উনি বলছেন যে we have to ask the right questions, আগে থেকেই আমাদের আসলে এগুলো একটু বুঝতে পারতে হবে, নাইলে আমি কি তাহলে অপেক্ষা করব যে সমুদ্র কবে একটা ট্যাঙ্ক কার্গো নিয়ে তার অয়েল কার্গো এটা ধ্বংস হয়ে যায় ওখানে, তারপরে আমি দেখে বুঝবো যে ও আচ্ছা এই ধরনের ক্ষতি হচ্ছে। তো আমাদের যে রিসার্চের মেথোডোলজি সেটা আমাদের উই হ্যাভ টু আস্ক রাইট কোয়েশ্চেন্স সো দ্যাট আমরা এই যে স্লো মুভিং যে ইফেক্ট হচ্ছে ওশান ট্র্যাশের সেগুলো যাতে আগে থেকেই বুঝতে পারি, সো দ্যাট আমরা বড় ধরনের ঝুঁকি এড়াতে পারি। তো 39 নাম্বার কোয়েশ্চেনটার জবাব দিয়ে ফেলেন। চমৎকার, ডিজাস্টার বা ডিজাস্টার্স, এইটা হলো 39-এর জবাব হবে। এখানে আফসানা একটা প্রশ্ন করেছেন যে 38-এর জবাব কনসেন্ট্রেশন কেন হবে। সো এখানে আমরা যদি এর আগে দেখেন আমি পয়েন্ট আউট করে দিয়েছিলাম যে and in the lab scientists often use higher concentrations of plastic than what's really in the ocean. তো এখানে the concentration of plastic used in the lab did not always reflect those in the ocean, এই জন্য হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এটা সবসময় বলি যে ইনস্ট্রাকশনটায় আমাদের অনেক সময় খেয়াল করতে হবে যে বলে কি চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দি প্যাসেজ, অনেক সময় বলে যে চুজ ওয়ান আর টু ওয়ার্ডস, অথবা বলে ইউজ নো মোর দ্যান 3 ওয়ার্ডস, এভাবে বলে। কিন্তু কখনো কখনো আবার যখন ফ্রম দি প্যাসেজ কথাটা উল্লেখ থাকে তখন যদি আপনি প্যাসেজের শব্দ উল্লেখ না করেন, যদি মনে করেন আপনি যেই অ্যান্সারটা দিয়েছিলেন টাইপ, সেটা কিন্তু মেক্স 100% সেন্স, দ্য টাইপ অফ প্লাস্টিক যেটা ইউজ করা হয় হইতে পারে যেটা একদম পুরাপুরি সেন্স মেক করছে, কিন্তু তারপর এটা ঠিক হবে না বিকজ এই শব্দটা প্যাসেজে ছিল না। তো প্যাসেজে যে শব্দ আছে সেটা দিয়ে আমাকে জবাব দিতে হবে। আমার মনে হয় এখন বুঝতে পেরেছেন, না বুঝলে আমাকে জানান। এই 37 নম্বরের ব্যাপারটা আমাকে জানান, তারপর আপনার পরবর্তী প্রশ্নের জবাব দিচ্ছি যে এই এস বা ইএস ব্যাপারটা কী। আচ্ছা, এখানে আফসান আহমেদ লুবাড আরেকটা প্রশ্ন ছিল এবং মোহাম্মদ আজহারুল ইসলাম আরেকটা প্রশ্ন করেছেন ফিউচার পলিউশন হবে না কেন। এখানে দেখেন প্রশ্নটা ছিল রচম্যান, রচম্যান সেজ মোর ইনফরমেশন ইজ নিডেড অন দি পসিবল ইম্প্যাক্ট অফ ফিউচার পলিউশন। আপনি যে ফিউচার পলিউশন যদি বলতে চান, এখানে প্রশ্ন এই প্যাসেজে প্যারাগ্রাফে বলছে উই নিড টু বি আস্কিং মোর ইকোলজিক্যালি রেলেভেন্ট কোয়েশ্চেন্স. Usually, scientists don't know exactly how disasters, such as the tanker accidentally spilling its whole cargo of oil,
and polluting huge areas of the ocean will affect the environment until after they have happened. We don't ask right questions enough, blah blah blah, but if ecologists can understand how the slow moving effect of ocean trash is damaging ecosystems, they might be able to prevent things from getting worse. তো এখানে ফিউচার ইম্প্যাক্ট অফ ফিউচার পলিউশন না বলে ডিজাস্টারগুলোর কথা এখানে মূলত আলোচনা করা হয়েছে। হাউ ডিজাস্টার্স সাচ অ্যাজ এ ট্যাঙ্কার, উনি বলছেন যে পলিউশনের ব্যাপার স্যাপার তো যে যা পলিউটেড হয়েছে সেগুলো নিয়ে তো আমরা গবেষণা পেপার টেপার সব বের হয়েই গেছে, কিন্তু একটা বড় ধরনের ডিজাস্টার যদি সামনে হয় সেইটার কি প্রভাব পড়বে এনভায়রনমেন্টে সেইটা এখনও কিন্তু অনেক সায়েন্টিস্ট সাধারণত জানে না, সেটার ব্যাপারে এখানে বলা হচ্ছে। এই জন্য অ্যান্সারটা ডিজাস্টার্স রাদার দ্যান পলিউশন। আর এখানে ইনভলভিং অয়েল একটা হিন্ট দিয়ে, এই যে একটা হিন্ট দিয়ে এখানে বলেই দিয়েছে যে এটা ডিজাস্টারের দিকে আপনাকে, এই যে সাচ অ্যাজ ট্যাঙ্কার অ্যাক্সিডেন্টালি স্পিলিং ইটস হোল কার্গো অফ অয়েল, এটার জন্য ডিজাস্টার হয়েছে। আপনি বুঝেছেন কি না এটা আমাকে জানান। আর তারপরে একই সাথে আমরা আফসানা আহমেদ লুবার জবাবটাও দিয়ে দিই যে এস বা ইএস এর ব্যাপারটা কি, মানে এই যে এখানে আমরা যে পপুলেশন বা পপুলেশনস বললাম, কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশনস বললাম, মানে এস দিলেও হবে না দিলেও হবে, এই ব্যাপারটা যে বললাম সেইটার ব্যাপারটা হলো খুব সিম্পল, যে আমার মনে করেন যে প্যাসেজে ব্যবহার করা হচ্ছে এস সহ, যেমন আমার এখানে প্যাসেজে এখানে পপুলেশনস ছিল, কনসেন্ট্রেশনস ছিল, প্রেডেটার্স ছিল। তো এখন আমার যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের সেন্টেন্স টাইপটার উপর ভিত্তি করে যদি আমি দেখি যে সেখানে সিঙ্গুলার ফর্মটা বসালে অসুবিধা নাই, প্লুরাল ফর্মটা বসালে অসুবিধা নাই, তাহলে এস বা ইএস দিলেও হবে না দিলেও হবে। কিন্তু মনে করেন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে দেয়ার আর টু ড্যাশ ইন দ্য রুম, তো ওখানে প্যাসেজে মনে করেন চেয়ার্স শব্দ ব্যবহার করা আছে, তো এখন যদি আপনি ওই সেন্টেন্সে চেয়ার বসান তাহলে কিন্তু এটা সিঙ্গুলার ফর্মটা হবে না, কারণ যখন টু বলেছে আপনাকে প্লুরাল ফর্মটা ব্যবহার করতে হবে। তো এই জন্য এস বা ইএস কখনো কখনো ম্যাটার করে, কখনো কখনো ম্যাটার করে না, এটা একটু সাবধানে খেয়াল রেখে অ্যান্সারটা দিতে হবে। আচ্ছা, আরেক কি আজহারুল ইসলাম ফিউচার পলিউশন কেন হবে না বুঝতে পেরেছেন আশা করি। আর হ্যাঁ, আফসান আহমেদ লুবা বলছেন তাহলে যদি ফ্রম দি প্যাসেজ না বলা থাকে তাহলে আই ক্যান ইউজ এনি আদার ওয়ার্ড আউট অফ দি প্যাসেজ। ইয়েস, যদি ওরা ফ্রম দি প্যাসেজ এক্স্যাক্টলি এক্সপ্লিসিটলি এই কথাটা না বলে, তখন আপনি যদি প্যাসেজের ব্যবহৃত শব্দের সিনোনিম ব্যবহার করেন তাহলে কিন্তু ইট মেক্স 100% সেন্স এবং দে ক্যানট ডিডাক্ট ইউর মার্ক, বিকজ ওখানে ফ্রম দি প্যাসেজ শব্দটা বলা নেই। তবে স্বাভাবিকভাবেই যেটা বললাম যে আপনি অনেক সময় দেখা যায় যে প্যাসেজ থেকে শব্দ বলা থাকে, অনেক সময় থাকে না, তো যদি না থাকে তাহলে আপনি প্যাসেজে যে শব্দ আছে সেটা যতদূর ব্যবহার করা যায় সেটাই করবেন। আর যেটা বলছি যদি ফ্রম দি প্যাসেজ এক্সপ্রেসলি বলা না থাকে তাহলে রাইটফুলি তারা, আপনি যদি একটা কারেক্ট সিনোনিম ব্যবহার করেন তারা আপনার মার্ক কাটতে পারে না। হ্যাঁ, তাহলে আজহারুল ইসলামও বুঝেছেন আর আফসান আহমেদ লুবাও আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের একটা এই প্রশ্নটা খুব আসলে অনেক সময় সহজ অনেক সময় কঠিন, এটা আমি যেটা বলেছি যে যেসব প্যাসেজের টাইটেল থাকে না সেসব প্যাসেজের শেষে একটা কোয়েশ্চেন এরকম থাকে, একটা মাল্টিপল চয়েস, যেখানে বলা হয় যে হোয়াট উড বি দি বেস্ট টাইটেল অফ দি প্যাসেজ। তো সেটা আমরা বের করব। তার আগে আমরা একটা কাজ করি, এখানে লাস্টের একটা কথা, লাস্টের দুইটা প্যারাগ্রাফ দ্রুত পড়ে ফেলি। সেটা হচ্ছে যেই যে অয়েল স্পিলিং নিয়ে বলার পরে উনি বলছেন যে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স ক্যান হেল্প পলিসি মেকার্স অ্যান্ড দি পাবলিক figure out where to focus their attention. The problems that look or sound most dramatic may not be the best places to start. For example, the name of the Great Pacific Garbage Patch, a collection of marine debris in the northern Pacific Ocean, might conjure up a vast floating trash island. In reality though, much of the debris is tiny or below the surface. A person could sail through the area without seeing any trash at all. A Dutch group called the Ocean Cleanup is currently working on plans to put mechanical devices in the Pacific Garbage Patch and similar areas to suck up plastic, but a recent paper used simulations to show that strategically positioning the cleanup devices closer to shore would more effectively reduce pollution over the long term. এটার একটা জিস্ট আপনাকে বুঝাই দিই। তো উনি যে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেনের ব্যাপারে বলছিলেন সেটার উদাহরণ একটা উনি অয়েল স্পিলিজ দিয়ে বুঝালেন। আরেকটা কথা উনি বলছেন
যে অনেক সময় প্রবলেম যেটা দেখা যায় অনেক বড় অনেক ড্রামাটিক, সেটা আসলে মানে আমরা এটা নিয়ে রাইট কোয়েশ্চেন আস্ক করার মেন্টালিটি নিয়ে আগাতে হবে। আবার অনেক সময় একটা বিশাল প্রবলেম দেখা যাচ্ছে, অনেক ড্রামাটিক একটা প্রবলেম, কিন্তু সেটা আসলে মেইন প্রবলেম না। সেটার কথা উনি বলছেন যে একটা গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ, এটা একটা বিশাল জটলা অফ ডেব্রি। তো এটা দেখে মনে হচ্ছে এটার থেকে শুরু করি আমরা সমুদ্র পরিষ্কার করার কাজ। কিন্তু উনি বলছেন যে এটা আসলে খুব বড় একটা সমস্যা না। এমনকি এটাও উনি বলছেন যে একটা ডাচ গ্রুপ, ওই যে একটা ওশান ক্লিন আপ এই নামে একটা ডাচ গ্রুপ, ওই বিশাল যেই ময়লার যে স্তূপ আছে ওইটা পরিষ্কার করার জন্য বিভিন্ন ক্লিনিং ডিভাইস, মেকানিক্যাল ডিভাইস ওনারা ওখানে ইউজ করেছেন। কিন্তু একটা রিসেন্ট পেপার দেখাচ্ছে যে মানে এই ক্লিন আপ ডিভাইসগুলো যদি ক্লোজার টু শোর প্লেস করা যেত, ওই আইল্যান্ডে প্লেস না করে, তাহলে ইট উড বি মোর ইফেক্টিভ ইন রিডিউসিং পলিউশন ওভার দি লং রান। ওই ডিভাইসগুলো ওই আইল্যান্ড ময়লার স্তূপের আইল্যান্ডের কাছে প্লেস না করে যদি সাগরের তীরে প্লেস করা যেত টেকনিক্যালি, তাহলে এটা লং রানে অনেক বেশি হেল্প করতো এই ময়লা সরাতে। তো এই ধরনের উনি একটা কথা বলছেন যে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স, এবং শেষমেশ বলছেন আই থিঙ্ক ক্লিয়ারিং আপ some of these misperceptions is really important, Rochman says. Among scientists as well as in the media, she says, a lot of the images about strandings and entanglement and all of that cause the perception that plastic debris is killing everything in the ocean. তো উনি বলছেন যে এই যে সামুদ্রিক লিটার বা বর্জ্য পদার্থ বা এইসব ময়লা আবর্জনা নিয়ে যেসব মিসপারসেপশন মানুষের মধ্যে আছে, সেগুলো দূর করা খুবই প্রয়োজন, এবং মিডিয়ার মধ্যেও যেসব আছে সেগুলোও দূর করা প্রয়োজন। কারণ উনি বলছেন যে আমরা অনেক সময় ধরেন লট অফ মাছ স্ট্র্যান্ডিং দেখি। স্ট্র্যান্ডিং মানে মনে করেন যে একদল মাছ এসে সাগরের তীরে এসে মরে গেল, তারপরে অথবা কোনো একটা কচ্ছপ জালে জড়ায় গেল বা প্লাস্টিক ঢুকে গেল তাদের শরীরের মধ্যে, ওইটা আর বের হচ্ছে না। তো এই ধরনের ছবি আমরা দেখতে দেখতে মিডিয়ায় প্রচারিত হতে হতে দেখা যায় যে মনে হয় যেন প্লাস্টিক সব কিছু ধ্বংস করে দিচ্ছে। তো উনি বলতেছেন যে ইন্টারোগেটিং দ্য এক্সিস্টিং সাইন্টিফিক লিটারেচার ক্যান হেল্প ইকোলজিস্টস ফিগার আউট হুইচ প্রবলেমস রিয়েলি নিড অ্যাড্রেসিং অ্যান্ড হুইচ ওয়ান্স দে উড বি বেটার অফ, লাইক দ্য মাসলস অ্যাবজর্বিং অ্যান্ড ইগনোরিং। তো উনি বলছেন যে আসলে প্লাস্টিক কি সব কিছুর ক্ষতি করতেছে কিনা, প্লাস্টিক মানেই কি ক্ষতি কিনা, সেই জিনিসগুলোর ব্যাপারে বেশি বেশি রিসার্চ দরকার, এবং এটার ক্ষেত্রে আরও বেশি ইন্টারোগেশন দরকার। কারণ ইন্টারোগেটিং এই ধরনের এক্সিস্টিং সাইন্টিফিক লিটারেচার ক্যান হেল্প, বলছে যে ইকোলজিস্টদের ফিগার আউট করতে এটা হেল্প করবে যে তারা কোন যে প্রবলেমটাকে আগে অ্যাড্রেস করবে। যেমন ধরেন কেউ মাসলসের প্লাস্টিক খাওয়ার প্রবলেম নিয়ে লেগে গেল, এটা আসলে কোনো প্রবলেমই না, কারণ এটা গবেষণায় এটা বের হয়ে গেছে যে মাসলসের প্লাস্টিক খেলে কোনো সমস্যা না, তার বডি এটা অ্যাবজর্ভ করে ফেলে। তাহলে ওইটা ইগনোর করে আমরা আরও গ্রেটার প্রবলেমের দিকে নজর দিতে পারি। যাই হোক, এই ছিল এই প্যাসেজটা। তো এখন এই পুরা প্যাসেজটা পড়ার পরে এবং কোয়েশ্চেন নাম্বার 27 থেকে আমরা শুরু করেছিলাম মনে হয় 7 থেকে 39 পর্যন্ত অ্যান্সার দেওয়ার পরে আপনারা আমাকে ভালো মতো চিন্তা করে বলেন যে এই পুরা প্যাসেজের টাইটেলটা কী হলে ভালো হতো। এই ABCD অপশান থেকে ভালো মতো চিন্তা করে বলেন। আন্দাজে কেউ A, কেউ B, কেউ C, কেউ D বললে একটা না একটা তো হবেই।
হ্যাঁ, মোহাম্মদ আজহারুল ইসলাম এবিসিডি সব বলে দিয়েছেন, চমৎকার। যাই হোক, এবং আফসান আহমেদ লুবা যেটা বলেছেন অ্যাবসলিউটলি কারেক্ট, এইটাই ইজ দি রাইট অ্যান্সার। বিকজ আপনার দেখেন আমাদের এখানে পুরো প্যারাগ্রাফটা, পুরো প্যাসেজ জুড়েই আমাদের বলা হচ্ছে যে অ্যাসেসিং দ্য থ্রেট অফ মেরিন ডেব্রি, এটা নিয়ে। এমনকি আমরা এখানে একটা ব্যাপার পেয়ে যাই যে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফে মানে প্রথমেই তো বলছিল যে উনি ট্রাইং টু অ্যান্সার আ ডিসমাল কোয়েশ্চেন, ইজ এভরিথিং টেরেবল অর আর থিংস জাস্ট ভেরি ভেরি ব্যাড। তারপরে ওনারা বলছিল যে plenty of studies have sounded alarm bells about the state of marine debris. In a recent paper published in the journal Ecology, Rochman and her colleagues set out to determine how many of those perceived risks are real. তো ওনারা আসলে এটা অ্যাসেস করছেন এবং পুরা প্যারাগ্রাফ জুড়েই ওনারা বিভিন্নভাবে এই যে মেরিন ডেব্রির কী ক্ষতিকর ব্যাপার স্যাপার এইগুলো নিয়ে ওনারা অ্যাসেস করেছেন এবং ওনারা কীভাবে রাইট কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে সেই ব্যাপারটা সাজেস্ট করেছেন। তো আমার যেমন প্রথম পড়ায় আমি মনে করেছিলাম যে অ্যান্সারটা সি হবে, আর নিউ সলিউশন টু দ্য প্রবলেম, কিন্তু আসলে নতুন তো কোনো সলিউশন দেয় নাই, ওনারা বারবার বলছেন যে কীভাবে অ্যাসেস করতে হবে। এই জন্য বেস্ট অ্যান্সার হচ্ছে, এখানে দেখেন টাইটেলে বলেই দিয়েছে যে বেস্ট টাইটেল, তো এই জন্য বেস্ট হচ্ছে এ।